7.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। অন্তত 19 জনের মৃত্যু, আহত 134। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপকূলে সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেহরান ইস্পাহানে পাল্টা আঘাত নেতানিয়াহু বাহিনীর। সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের। 7 বছর পর উত্তর কোরিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিমের সঙ্গে বৈঠকের নজর আন্তর্জাতিক মহলের। আলোচনায় গুরুত্ব পাবে পরমাণু আঞ্চলিক নানা ইস্যু। বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র কানাডাকে টেক্কা। মেক্সিকান ওয়েভের তালে মাতল এঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স। ছুটির দিনে টরন্টোয় সমর্থকদের ফুটবলের উৎসব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 129 জন। বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান সহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ধসে পড়ছে একের পর এক ভবন। জীবন বাঁচাতে ছুটছেন মানুষ। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে হঠাৎই কেঁপে ওঠে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপ। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানায় ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। সারাঙ্গানি প্রদেশের একটি স্কুলে সকালে পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় অনুভূত হয় এই তীব্র কম্পন। ভয়ে ছোটাছুটি করেন শিশুরা। স্থানীয় পুলিশ প্রধান জানান ঝাঁকুনিতে পুলিশ ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে অনেক মানুষ ভবন ছেড়ে বাইরে চলে আসেন। কেউ কেউ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি মূল্যায়নের পর অধিকাংশ এলাকায় সতর্কতা ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিম ইন্দোনেশিয়া সময় সকাল 7টা11 পর্যন্ত কেজির পর্যবেক্ষণে 6.7 ও 5.9 মাত্রার দুটি আফটারশক রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যতম অঞ্চল হল ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। দুই দেশেই রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ারের অবস্থান, যার কারণে দেশ দুটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এশিতা আক্তার, সময় সংবাদ। এদিকে ভুটানে 5.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে পুনাখা জেলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এর কম্পন ভুটানের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের কিছু অংশেও অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইয়েমেন থেকেও ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয়। জবাবে ইরানের কয়েকটি শহর লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বারুদের গন্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতির পরও লেবাননে আক্রমণ অব্যাহত রাখার জবাবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের উত্তরাঞ্চল রামাত ডেভিড বিমান ঘাঁটি ও জেরুজালেমের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানি ক্ষেপণাস্ত্র রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েল। স্থানীয়দের বাংকারে আশ্রয় নেয়ার সতর্কবার্তা জারি করা হয়। ইরানের হামলার পরপরই ইয়েমেন থেকেও ইসরায়েলের রকেট ছড়ে বিদ্রোহী গোষ্ঠী হাউথি। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এসব রকেট প্রতিহত করার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। ইরান ইয়েমেনের সমন্বিত হামলার জবাব দিয়েছে ইসরায়েলও। তেহরান, ইস্পাহান, তাবরিজ, কারাচ সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় আইডিএফ। এ সময় বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানের গণমাধ্যমের দাবি তেহরানে হামলা হয়নি।
এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সৌদি আরবে মিসাইল অ্যালার্ট সাইরেন বেজে ওঠে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আল খার্জ এলাকায় এই সতর্কবার্তা দেয়া হয়। সেখানে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি অবস্থিত। পরে সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে ইরানে হামলা না চালাতে ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকেও আলোচনার টেবিলে বসার পরামর্শ দেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধের সংকটে ইরানের পর্যটন খাত। একসময় লাখো বিদেশি পর্যটকে মুখর থাকা ঐতিহাসিক শহর, জাদুঘর ও সাংস্কৃতিক স্থাপনাগুলো এখন ফাঁকা পড়ে আছে। হোটেলগুলোতে কমেছে পর্যটকের সংখ্যা, বন্ধ হয়ে গেছে বহু ট্যুর কার্যক্রম। পাশাপাশি দেশটিতে মার্কিন ইসরায়েল হামলায় ধ্বংস হয়ে গেছে বহু ঐতিহাসিক স্থাপনা। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিক দিয়ে ইরানের পর্যটন শিল্প বিশ্বজুড়ে সমাদৃত। বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতেন দেশটির প্রাচীন নগরী, জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা দেখতে। তবে ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলা শুরুর পর থমকে যায় দেশটির পর্যটন খাত। সংঘাত তীব্র হওয়ার পর বন্ধ হয়ে যায় জাদুঘর, স্থগিত করা হয় আকাশসীমা, যা ব্যাহত করে দেশটিতে বিদেশি পর্যটকদের আগমন। সরকারের তথ্য অনুযায়ী যুদ্ধ কেবল ইরানের পর্যটকের সংখ্যা কমায়নি, সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে ঐতিহাসিক স্থাপনাও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। এর মধ্যে রয়েছে গুলেস্তান জাদুঘর ও সাদাবাদ প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১১টি প্রদেশের ৬২টি স্থাপনা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বলছেন, ভয়াবহ আকার ধারণ করেছে অর্থনৈতিক ক্ষতি। একসময় পর্যটকে ভরা হোটেলগুলো এখন প্রায় খালি। ট্যুর অপারেটররা কার্যকর স্থগিত করেছেন এবং বিদেশি পর্যটকের উপর নির্ভরশীল বহু ট্যুর গাইড দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন। এর প্রভাব পড়েছে পরিবহন ও অন্যান্য সেবা খাতেও। সংকট আরও জটিল করেছে আন্তর্জাতিক বিমান যোগাযোগের ধীর পুনরুদ্ধার। কয়েক মাস বন্ধ থাকার পর আকাশপথ খুললেও ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের বড় এয়ারলাইন্সগুলো এখনও পূর্ণাঙ্গভাবে ফ্লাইট চালু করেনি। ফলে ইস্পাহান ও সিরাজের মতো প্রধান পর্যটন কেন্দ্র কার্যত বিচ্ছিন্ন। একই সঙ্গে বিদেশি ক্রেতা না থাকায় ইরানের ঐতিহ্যবাহী হস্তশিল্প খাতও মারাত্মক হুমকির মুখে পড়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু হলো। গাজায় থামছে না ইসরায়েলি হামলা। রোববার ভোর থেকে বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ ফিলিস্তিনি। একই দিনে ইসরায়েলে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক ইসরায়েলির বন্দুক হামলায় নিহত হয়েছেন একজন, আহত অন্তত ৫ জন। গাজার বাসিন্দাদের এই গগনবিদারী আহাজারি যেন নিত্যদিনের ঘটনা। কাগুজে যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকাটির খান ইউনিস, গাজা সিটি ও দের আল বালা এলাকায় স্থানীয় সময় রোববার ভোর থেকে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় একটি পুলিশ পোস্টে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। গাজার হামলার মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে কোকাফিয়ার এলাকার কাছে বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩৫ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। তাদের দাবি, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলাকে বীরত্বপূর্ণ অভিযান হিসেবে উল্লেখ করলেও এর দায় স্বীকার করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েল বর্তমানে গাজার ৬০% বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং শিগগিরই তা ৭০% পৌঁছাবে। গাজায় আমরা সব দিক থেকে হামাসের উপর চাপ বাড়াচ্ছি। বর্তমানে উপত্যকার ৬০%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছি এবং শিগগিরই তা ৭০%-এ পৌঁছাবে। আমরা তাদের পুনরায় সশস্ত্র হওয়ার সুযোগ দিচ্ছি না, আমাদের ক্ষতি করার সুযোগও দিচ্ছি না। একই সঙ্গে তাদের শীর্ষ কমান্ডারদেরও নির্মূল করছি। এমন পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোতে নতুন করে আলোচনা শুরু করেছে হামাস, মিশর, কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারীরা। আলোচনার লক্ষ্য বিদ্যমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। হামাসের দাবি, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রুশ হামলা, ৩ জনের প্রাণহানি। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্যে জেলেনস্কি। উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার পিয়ংইয়ংয়ে পৌঁছালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বেজিং জানিয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধুত্ব জোরদার করতেই এই রাষ্ট্রীয় সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর ঐতিহাসিক কিম ইল সোং স্কোয়ারে উৎসবমুখর পরিবেশে জমকালো বর্ণাঢ্য গণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সোমবার সকালে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিওয়ান পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্টেট অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কিম জং উন এবং ফার্স্ট লেডি রি সল জু। সফর শুরুর আগেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোদং সিনমুনে শি জিনপিংয়ের একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেন কিম জং উনের সাথে এই বৈঠক দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করবেন। বিশ্লেষকরা বলছেন বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও উত্তর কোরিয়ার এই শীর্ষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মধ্য দিয়ে বেইজিং ও পিয়ংইয়ং এর মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। বিপজ্জনক মোড় নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘাত। ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি এলাকাকে নিশানা করেছে মস্কো। একই সঙ্গে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন ও বোমা হামলায় 3 জন নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলার ভয়াবহ প্রতিশোধ নিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাত ও রোববার ভোরে ইউক্রেন জুড়ে আকাশপথে জোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি এলাকাকে নিশানা করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, চেরনোবিলের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী। হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। যদিও বিকিরণের মাত্রা স্বাভাবিক এবং সেখানে সংরক্ষিত জ্বালানি ক্ষতিগ্রস্ত না হওয়ার দাবি করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এনার্গো আটম। একই সঙ্গে ইউক্রেনের বিভিন্ন শহরেও অব্যাহত রয়েছে রুশ হামলা। জাপোরিঝিয়া অঞ্চলে একটি বাস স্টপে গাইডেড বোমা হামলায় নিহত হয়েছেন কয়েকজন। দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে ড্রোন ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। ইউক্রেনের দাবি, এক রাতে রাশিয়া 236টি ড্রোন ছুড়েছে, যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে শেভচেঙ্কো বসতির দখল নিয়েছে এবং শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যেই লন্ডনে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে জেলেনস্কির। ইউরোপীয় এই মিত্ররা রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে কিয়েভ সফরে আসা রুশ ধনকুবের রোমান আব্রাহামোভিচের মাধ্যমে পুতিনের সাথে সরাসরি বৈঠকের বার্তা পাঠিয়েছিলেন জেলেনস্কি। প্রস্তাবে যুদ্ধবিরতির সময় মুখোমুখি আলোচনার কথাও ছিল, তবে বর্তমানে এমন বৈঠকের প্রয়োজনীয়তা নাকচ করেছেন পুতিন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সৌদি আরবে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান আরও জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। মাত্র এক সপ্তাহে ৭৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। সীমান্ত অতিক্রম, আকামা আইন লঙ্ঘন ও অনুমোদনহীনভাবে কাজ করার অভিযোগে পরিচালিত এই অভিযানে হাজারো প্রবাসী এখন বহিষ্কার ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সৌদি সরকার। অবৈধ অভিবাসন ও শ্রমবাজারে অনিয়ম ঠেকাতে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিশেষ অভিযান চালায় সৌদি সরকার। এ সময় আটক করা হয় প্রায় ৮,০০০ অবৈধ বাসিন্দাকে, যাদের বেশিরভাগই আটক হন আকামা ও রেসিডেন্সি আইনে। বাকিদের মধ্যে ২৫০০ সীমান্ত নিরাপত্তা আইন এবং ১,০০০-এর বেশি মানুষের রয়েছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ। সীমান্ত আইনে পুলিশ হেফাজতে থাকাদের প্রায় ৭০% ইথিওপিয়ার এবং ২৮% ইয়েমেনের নাগরিক। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়াও অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টাকালে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়।
আটকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছে সৌদি প্রশাসন। ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে 4,690 জনকে। অনেককে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য দূতাবাসে পাঠানো হয়েছে। বর্তমানে 21,774 জন প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি কার্যক্রম চলমান রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে বড় অভিবাসন বিরোধী অভিযানের চিত্র তুলে ধরে। শুধু অবৈধ অভিবাসীরাই নন, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রিয়াদ। এরই মধ্যেই 16 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ব্যবহৃত বাড়ি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রেল স্টেশনে ছুরিকাঘাতে 5 জন আহত, সন্দেহভাজন হামলাকারী পুলিশের হাতে আটক। জানা যায়নি আক্রমণের কারণ। ভারতে আবারও বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। 29 রুপি বাড়িয়ে 14.2 কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 942 রুপি। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বাড়তি জ্বালানি মূল্য নতুন করে চাপ তৈরি করেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। ভোক্তাদের অভিযোগ, জ্বালানি ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতি দেশকে মন্দার দিকে নিয়ে যাচ্ছে। ভারতে আরও এক ধাপ বাড়ল এলপিজি গ্যাসের দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী রাজধানী নয়াদিল্লিতে 14.2 কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 942 রুপি হয়েছে। এর আগে একই সিলিন্ডারের মূল্য ছিল 913 রুপি। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওয়েলস কর্পোরেশনের ঘোষণার পর দেশজুড়ে বিতরণ ও রিফিলিং কেন্দ্রগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। নয়াদিল্লি, জয়পুর ও গোরখপুরে বিভিন্ন এলাকায় ভোক্তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, পেট্রোল, ডিজেল ও সিএনজির পর রান্নার গ্যাসের দামও আবার বাড়ানো হলো। অনেকে বলছেন, ধারাবাহিক এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। কেউ কেউ এটিকে ক্রমবর্ধমান জ্বালানি চাপের আরও একটি ধাপ হিসেবে দেখছেন। মূল্য বৃদ্ধি আমাদের সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। পারিবারিক বাজেটে টানাপোড়েন চলছে। বিকল্প হিসেবে আমরা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, আবার অনেকেই এখন কাঠের চুলা ব্যবহার করছে। বর্ধিত খরচ সামাল দিতে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেক পরিবার। সংসারের বাজেট চাপে পড়ে অনেকেই এখন ইন্ডাকশন চুলা ব্যবহার করছেন। কিছু এলাকায় কাঠের চুলার ব্যবহারও বাড়ছে বলে দাবি করেন স্থানীয়রা। পেট্রোল ও রান্নার গ্যাসের দাম নিয়মিত বাড়ানো হচ্ছে। আমাদের দেশ অর্থনৈতিক মন্দার দিকে এগোচ্ছে। এটি সাধারণ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবস্থা কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে, যা ভারতের অর্থনীতিতেও উদ্বেগ বাড়াচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে মুদ্রাস্ফীতির চাপ এবং ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 27 অস্ত্রধারী নিহত হয়েছে। নিহতরা ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য বলে দাবি ইসলামাবাদের। তারা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ আছে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে মিরানশাহ এলাকায় গোয়েন্দা তথ্য পেয়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। 72 ঘন্টায় বিভিন্ন স্থানে চলে অভিযান। খবর পেয়ে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ত রেল স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে উদ্দেশ্যহীন সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে রেল স্টেশন ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভাগ্যবদলের আশায় মালয়েশিয়া গিয়ে সড়ক দুর্ঘটনায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের যুবক আব্দুর রউফ। দেশটির মেলাকা শহরের এক ভয়াবহ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতে কথা বলা ও চলাফেরার শক্তি হারিয়েছেন তিনি। এদিকে তার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দেশে থাকা পরিবারকে বিক্রি করতে হয়েছে ভিটেমাটি। তবে মানবিক সংকটে পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিস্তারিত মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে।
অন্যান্য দিনের মতোই কর্মস্থলে যেতে বাইসাইকেলে বের হয়েছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি যুবক রৌফ। পথে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মুহূর্তেই উলটপালট হয়ে যায় তার জীবন। মাথায় গুরুতর আঘাত নিয়ে ঠাঁই হয় মেলাক্কা শহরের এক হাসপাতালে। দীর্ঘদিন কোমায় থাকার পর রৌফের জ্ঞান ফিরলেও হারিয়েছেন কথা বলা আর স্বাভাবিক চলাফেরার শক্তি। প্রবাসের মাটিতে নিঃসঙ্গ লড়াইয়ে সামিল এই রেমিটেন্স যোদ্ধা। দূরপ্রবাসী প্রিয়জনের এমন অবস্থায় দেশে থাকা পরিবারটি পড়েছে চরম আর্থিক সংকটে। চিকিৎসার পেছনে একে একে নিজেদের শেষ সম্বল ভিটেমাটি ও জায়গা জমি বিক্রি করে ব্যয় করেছে 18 লাখ টাকা। রৌফের এই হৃদয় বিদারক পরিস্থিতি নজরে আসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনের। হাই কমিশনারের নির্দেশনায় স্থানীয় সময় রোববার হাসপাতালে গিয়ে রৌফের খোঁজখবর নেন দূতাবাসের কর্মকর্তারা। দেন তাৎক্ষণিক আর্থিক সহায়তা। রৌফের দীর্ঘমেয়াদী চিকিৎসায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দের জন্য চিঠি পাঠায় দূতাবাস। জরুরি ভিত্তিতে তার চিকিৎসায় বরাদ্দ দেওয়া হয় প্রায় 4 লাখ টাকা। বিমানের যে কস্টিংটা আছে পুরোটাই বাংলাদেশ হাই কমিশন আমাদের দিয়ে দিছে। দেশে নেওয়ার সকল প্রস্তুতি হয়েছে। সে বৈধ পথে এসেছিল, বিএমইটি কার্ড হোল্ডার, ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট থেকে তাকে বরাদ্দ দেওয়া হয়েছে। রৌফকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার চিকিৎসা, পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়ে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মেলাক্কা, মালয়েশিয়া। মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাক্কা রাজ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনী 2026। বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় রোববার মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাক্কা রাজ্যে বসে প্রবাসী বাংলাদেশিদের চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী 2026-এর আসর। বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসু এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কিম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। প্রবাসী কর্মীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। হাইকমিশনার কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের প্রতি বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক বীমা স্কিমে নিবন্ধনের আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে এবং সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে প্রবাসীদের উৎসাহিত করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসু ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ডক্টর শিবানন্দা রাজা সাতগুনাম। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের শ্রম মিনিস্টার সহ বিভিন্ন রেমিটেন্স হাউসের প্রধানরা বক্তব্য রাখেন। উৎসবের সমাপনী পর্বে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। টানা ভারী বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে গুইলিন শহরে বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। সোমবার দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা চলছিল। বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। বন্যার পানিতে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে তৎপর হয় ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর বিশেষ ট্রাকে করে অনেককে প্লাবিত এলাকা থেকে বের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। ফুটবল ইতিহাসে প্রথমবার 3 দেশে বসতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। তবে অন্য 2 স্বাগতিকদের টেক্কা দিয়ে নিজেদের মুনশিয়ানা দেখাতে মুখিয়া মেক্সিকানরা। মেক্সিকান ওয়েভ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল প্রেমীরা। মেক্সিকো সিটির পাসিও দে লা রিফর্মা বুলেভার্ড দিয়ে জড়ো হয়ে শত শত মানুষ মেতে উঠেছিলেন এই বিশেষ উদযাপনে। বিশ্বকাপের 3 স্বাগতিকের মধ্যে চলছে এক অলিখিত লড়াই। কে কাকে টেক্কা দিয়ে আয়োজনে মাত দেবেন সেই চেষ্টা দেশগুলোর সমর্থকদের মাঝে। তবে সবাইকে বাজিমাত করে অনেকটাই এগিয়ে গেল মেক্সিকো।
স্টেডিয়ামের গ্যালারিতে ঢেউয়ের মতো আছড়ে পড়া যে উদযাপন বিশ্বজুড়ে মেক্সিকান ওয়েভ নামে পরিচিত, তার উৎসভূমি এই মেক্সিকো। সেই চিরচেনা ঐতিহাসিক উদযাপনকে এবার গিনেস বুকে তুলে আনতে মেক্সিকো সিটির রাজপথে নেমে এসেছিলেন হাজারো মানুষ। অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট থেকে শুরু করে গ্লোরিয়াটা দেল কারবাইটো পর্যন্ত ছিল শুধু মানুষ আর মানুষ। সবাই হাত উঁচিয়ে ঢেউয়ের মতো করে বসে দাঁড়িয়ে তৈরি করেছেন নিখুঁত এক মেক্সিকান ওয়েভ। মুখে ছিল মেক্সিকো মেক্সিকো স্লোগান। মূলত 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে যে উন্মাদনা প্রথমবার বিশ্ববাসীর নজর কেড়েছিল, তার ঠিক 40 বছর পূর্তিতে আয়োজন করা হয় এই উৎসবের। 11 জুন শুরু হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থকে বরণ করে নিতে এর চেয়ে দারুণ উৎসব আর কি বা হতে পারত। এই ঐতিহাসিক ক্ষণের অংশ হতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। আমি এখানে এসেছি বিশ্বের সবচেয়ে বড় মেক্সিকান ওয়েভ এর অংশ হতে। আমরা আমাদের জাতীয় দলকে ভীষণ ভালোবাসি এবং তাদের সমর্থন জোগাতে এখানে আসা। মেক্সিকান হিসেবে আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। ফুটবল ইতিহাসের প্রথম দেশ হিসেবে 3টি পুরুষ বিশ্বকাপ একক বা যৌথভাবে আয়োজন করার অনন্য কীর্তি গড়তে যাচ্ছে মেক্সিকো। এর আগে 1970 এবং 1986 সালের পর এবার 2026 বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে এখনো না এলেও মেক্সিকোর ফুটবল প্রেমীরা যে ইতিমধ্যেই বিশ্বকাপের আমেজ গায়ে মেখেছেন, তাই উৎসব মুখর রাজপথ দেখলেই বোঝা যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্বকাপের আয়োজক কানাডার টরন্টো। বিশেষ করে শহরের কেন্দ্র নাথান ফিলিপ স্কয়ারে বিশ্বকাপের আগের শেষ ছুটির দিনে বসেছিল ফুটবলের আসর। এমন আয়োজন বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়েছে বহুগুণ। একই দলে দুজন মেসি, সেই দলেই রোনালদো। আবার বিপক্ষ দলেও আছেন মেসির সঙ্গে নেইমারও। ফুটবল দুনিয়ার সব মহাতারকা যেন নিজেদের কয়েকটা কপি নিয়ে হাজির হয়েছেন টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে। পাশাপাশি দুটি টার্ফ চলছে তুমুল উত্তেজনা। একপাশে খুদে ফুটবলাররা নিজেদের পছন্দের তারকার জার্সি গায়ে, অন্য পাশে একটু বড়রা। আবার চারিদিকে দর্শক, হাততালি, উল্লাস। রোববার ছুটির দিনে সারাদিনই এমন ব্যস্ততায় কেটেছে পুরো চত্বর। যেন ঘরের মাঠে বিশ্বকাপ উদযাপনের এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। এখানে খেলতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন দেশের সবাই মিলে খেলাটাই আনন্দের। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, ও খুব আনন্দ নিয়ে খেলছে। এখন মনে হচ্ছে এদেশে বিশ্বকাপ হবে। সবাই মিলে বিশ্বকাপের আনন্দে মেতেছে, এটা দেখেই আমার খুব উৎফুল্ল লাগছে। আমিও বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেছি। পাশেই খালি জায়গায় চলছিল যেমন খুশি তেমন খেলো। ফুটবল নিয়ে দলে দলে বন্ধু, পরিবার কিংবা অচেনা কারো সাথে দল বেঁধে মেতেছে ফুটবল উৎসবে। সুযোগ পেয়ে সেই বল নিয়েই নানা কসরত দেখিয়েছেন অনেকেই। এই উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। ফুটবলের এই মহাযজ্ঞ ঘিরে এমন আয়োজনে তারাও উচ্ছ্বসিত। একজন বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে এরকম একটা সুন্দর আয়োজন দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আর নাথান ফিলিপ স্কয়ারটা এমনিতেই খুব ফেমাস, তার মধ্যে অন দ্য টপ অফ দ্যাট ওয়ার্ল্ড কাপের একটা ইমেজ, খুবই ফেস্টিভ একটা লুক, চারিদিকে মানুষজন, they are full of colors, light and laughter, so আমার খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর অবস্থা, খুব এনজয় করতে বাচ্চারা। সিটি অফ টরন্টোর উদ্যোগে বিশ্বকাপের পুরো সময় জুড়েই এমন উৎসব আয়োজন করার কথা রয়েছে। বছর, মাস কিংবা দিন পেরিয়ে হিসেবটা যেন এখন নেমে এসেছে ঘন্টায়। তাই তো ফুটবলের উন্মাদনা ক্রমেই যেন বেড়ে চলেছে বিশ্বকাপের এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 7.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। অন্তত 19 জনের মৃত্যু, আহত 134। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপকূলে সুনামির সতর্কতা জারির পর প্রত্যাহার। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেহরান, ইস্পাহানে পাল্টা আঘাত নেতানিয়াহু বাহিনীর। সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের। এবং 7 বছর পর উত্তর কোরিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিমের সঙ্গে বৈঠকে নজর আন্তর্জাতিক মহলের। আলোচনায় গুরুত্ব পাবে পরমাণু আঞ্চলিক নানা ইস্যু। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকাল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। রোজা, আপনাকে ধন্যবাদ।
বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।